নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমন মুখার্জি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যালকাটা হাইকোর্ট চত্বরে। আপনারা জানেন কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন একদম দোরগোড়ায় এসে গেছে। এই বছরের নির্বাচন দুটি দফায় হচ্ছে এবং 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়ে গেছে এবং আমরা 29শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচনের দিকে এগোচ্ছি। গতকাল অর্থাৎ 23শে এপ্রিল অপ্রত্যাশিতভাবে প্রায় 90%-এর ওপর ভোটিং পোল হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো বিভিন্ন আইনজীবীদের সঙ্গে এবং আমরা জেনে নেব এই ভোটিং পোল নিয়ে ওনারা কি ভাবছেন। শুরু করব আজকের ইলেকশন স্পেশাল আলোচনা। সুবলবাবু, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। প্রথমে আপনার কাছে আমি আসছি। সুবলবাবু, এই যে আমি বলছিলাম 90% প্রায় 92% ভোট এবং বহু বছর পর এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, আপনি এই নিয়ে কি বলবেন? দেখুন, আমি বলছি যেটা স্বাধীনতার পর প্রথম এত ব্যাপক হারে ভোট পড়েছে, এটা গণতন্ত্রের একটা চূড়ান্ত সাফল্য বলবো এবং মানুষ যে ভোটদানে খুব উৎসাহিত এটা তার প্রমাণ করে। এখন ব্যাপার হচ্ছে ভোট যে লোক এত কম পড়তো আগে কেন, তার বিশ্লেষণ করা দরকার। এখন কেন বেশি ভোট পড়েছে তারও অ্যানালিসিস করা দরকার। এটা আমার মনে হচ্ছে যে বিগত দিনে যে সমস্ত সরকার ছিল তারা ভোটদানে জনগণকে ভোটদানে বিরত রাখতো, ভয় দেখাতো, থ্রেট করতো, যার ফলে জনগণ ভোট দিতে পারতো না বা ভোটদানে উৎসাহিত বোধ করতো না, কারণ তাদের জীবন থ্রেট ছিল। এবারে নির্বাচন কমিশনের খুব কড়াকড়ি এবং এমন কড়াকড়ি যে যেখানে ভোটদানে কোনো বিরত নেই, মানুষ মুক্ত মনে ভোট দিতে পারে এবং ভোট দিয়েছেন বটে। প্রথম যে নির্বাচন হলো 23শে মার্চ, তো 23শে এপ্রিল এই যে ভোটদান হলো, এই ভোটদানটা এত লম্বা লাইন, এত উৎসাহ, এটা আমার খুব ভালো লেগেছে এবং গণতন্ত্রের একটা চূড়ান্ত সাফল্য বলা যায়। এবং এই জন্যে এটা রেকর্ড হয়ে থাকবে যে বঙ্গে এত ব্যাপক হারে, অর্থাৎ আপনি বলছেন এই যে পোলিংটা হচ্ছে এটা ভয় কাটিয়ে মানুষ ভোট দিয়েছে, আপনি এটাই বলতে চান? ভয় কাটিয়ে মুক্ত মনে ভোট দিয়েছে, এটাই হলো গণতন্ত্রের চূড়ান্ত সাফল্য এবং এটা গণতন্ত্রের সংজ্ঞা হওয়া উচিত যেখানে মানুষ মুক্ত মনে ভোট দিতে পারে। এটা খুব ভালো নজির এবং একজনের নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেবো। এবার আমি চলে যাব সিদ্ধার্থ গোস্বামী, ডক্টর সিদ্ধার্থ গোস্বামীর কাছে, শুনে নেব ওনার এই পোলিং নিয়ে কি মতামত। দাদা, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস, আপনাকে স্বাগত জানাই। আমি যেটা সুবলবাবুকে বলছিলাম একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে পোলিংটা হলে আপনি কি বলবেন? দেখুন, অনেকেই বলছেন যে এত বেশি ভোট পার্সেন্টেজ কেন। আমি কিছু বেসিক জিনিস বলতে চাই। এসআইআর যখন হয়েছে আর এসআইআর যখন হয়নি, দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে অনেক ভোটার হয়তো লিস্টে যাদের নাম ছিল তারা হয়তো মারা গেছেন, বা অনেক ভোটার যারা হয়তো আর ভারতবর্ষের ভোটার নন বা থাকেন না, তো তাদের সকলেরই নাম বাদ পড়েছে। তো সুতরাং ধরুন, যদি একটা বুথে, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, যদি 100 জন ভোটারের লিস্টে 100 জনের নাম ছিল, সেখানে দেখা যাচ্ছিল যে হয়তো 30 জন তারা হয় ভুয়ো ভোটার বা মারা গেছেন বা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন। তো এসআইআর হওয়ার পরে যেটা হয়েছে, হয়তো দেখা গেল 30টা ভোটার যারা নন এক্সিস্টেন্ট ছিল তাদের আর নাম নেই, ফলে এখন 70টা ভোটার রয়েছে। তো 70টা ভোটারই এখন 100%। তারা তো 70 জন তো আগেও ভোট দিত, তো আগে ভোট দিত 70 জন, কিন্তু লিস্টে যেহেতু 100 জনের নাম ছিল তাই সেটা হয়তো 70% হতো। এখন লিস্টেই আছে ওই 70টা লোককে নিয়ে, সুতরাং 90, 95, 99, লাস্ট বোধহয় 95% অব্দি আমরা দেখেছি। তো আমার মনে হয় যার জন্য ভোটিং পার্সেন্টেজ বেড়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গে যখনই ভোট হয়েছে, শুধু এইবার নয়, যতবারই ভোট হয়েছে, বাঙালিদের মধ্যে বরাবরই ভোট দেওয়ার উত্তেজনা প্রচুর বেশি এবং লাইন দিয়েও মানুষ ভোট দিতে যায় পশ্চিমবঙ্গে। বাট এবারে একটু উৎসাহটা আর একটু বেশি ছিল, কারণ অনেকের ভেতরে একটা ফলস কমিউনিকেশন করা হয়েছিল, অনেকে এসআইআর নিয়ে একটা বিভ্রান্তিতে ছিল, অনেকে ভেবেছিল যে না, আমাদের ভোটার লিস্টের নাম যদি না ওঠে তাহলে আবার যদি পরবর্তীকালে কখনো এসআইআর হয় তখন সমস্যা হতে পারে। তো সেই জন্য অনেক পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন অন্যান্য রাজ্যে যারা বসবাস করে, কর্মসংস্থানের জন্য হয়তো ওখানে গিয়েছে, তারাও কিন্তু আজকে দেখবেন প্রায় 20, 30, 40 একটা খরচা করে প্লেনে, ট্রেনে বা বাসে করে পশ্চিমবঙ্গে তাদের নিজস্ব জায়গায় ফিরে এসে তারাও কিন্তু ভোটদানে অংশগ্রহণ করেছে।
তো আমার মনে হয় এই দুটোই ফ্যাক্টর এই Okay. ভোটিং মানে এই পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ অফ ভোট হওয়ার। মানে আপনি বলছেন এসআইআর এবং পরিযায়ী শ্রমিকদের মানে ঘর ওয়াপসি বা ভোট দিতে আসা, একদম। এই দুটোর জন্যই ভোটের পার্সেন্টেজের এরকম বৃদ্ধি পেয়েছে। একদম। ওকে, এবার আমরা চলে যাব আমার আর দুই অতিথির কাছে, শুনে নেব এই বিপুল ভোটদান বা এই মেজর সংখ্যায় মানুষ ভোট দিতে আসে এই নিয়ে ওনারা কি ভাবছেন। দাদা যেটা আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম, একই প্রশ্ন আপনার কাছেও রাখবো যে এই যে 90% উপর পোলিং, 92%, আপনি কি বলবেন? নমস্কার, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী একদম। ভাস্কর ভট্টাচার্য বলছি। আমাদের চ্যানেলে স্বাগত দাদা। ধন্যবাদ। আমার এক্ষেত্রে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো চিরকালই ভোট হয়ে এসছে, কিন্তু এখন নির্বাচনের পরিপ্রেক্ষিতে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার যে প্রবণতা, সেটা থেকে বোঝা যায় যে সরকার হয়তো পরিবর্তিত হতে যাচ্ছে। তো সরকারের যে শাসন, সেই শাসন ব্যবস্থার হয়তো চূড়ান্ত গাফিলতি কোথাও দেখা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামনে এগিয়ে আসছে এবং এত বেশি পরিমাণ তাদের মতদান করার প্রচেষ্টা নিয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু হালকা বিষয় নয়, বেশ একদম। এর গুরুত্ব কিন্তু মানে অপরিসীম। সেইভাবে যদি এটাকে আলোচনা করা যায় তাহলে দেখা যাবে 90% ভোট এর আগে স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে খুব কম মানে দেখা গেছে বা দেখা যায়নি বলাটাই মানে যুক্তিযোগ্য। এক্ষেত্রে আপনি যদি মনে করেন মানে দেখেন এর লাস্ট যে পার্সেন্টেজগুলো যদি আমরা দেখি বা যে সমস্ত শতকরা হারগুলো আমরা যদি দেখে থাকি, তাহলে আমরা দেখব প্রতিবারই 60 থেকে 62%, খুব বেশি হলে 65% ভোট পড়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে। কিন্তু এবারে এই 90% যেটা অতিরিক্ত মাত্রায় পড়েছে এবং এটা অকল্পনীয়। এ থেকে বোঝা যায় যে মানুষ কিছু নতুন চাইছে। এই নতুন চাওয়ার যে ইচ্ছেটা, সেটা একদিনে গড়ে ওঠেনি। 2011 সালেও আমরা দেখেছি যে মানুষ যখন পরিবর্তন চেয়েছে, মানুষ যখন নতুনত্ব কিছু আশা করেছে, তখন সেক্ষেত্রে মানুষ কিন্তু সেইভাবে এগিয়ে এসেছে। অর্থাৎ আপনি বলছেন এটা একদম পরিবর্তনের দিকে ট্রেন্ডটা শো করছে। এটা পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ নির্দেশিকা, এটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনে এর একটা বড় ফলাফল আমরা আশা করব মানে পাওয়া যাবে। ওকে, উপাসনা, তোমার কাছে তো আমার একই প্রশ্ন থাকবে এবং তুমি যেহেতু নতুন ভোটার, আমরা জানি এই যে এত হারে টার্ন আউট হচ্ছে, তোমার যারা সমবয়সী বা তাদের সঙ্গে কথা নিশ্চয়ই বলছো, যারা নতুন ভোটার, ইয়াং ভোটার, জেনজি, তাদেরও টার্ন আউট খুবই মানে সংখ্যায় দেখতে পাচ্ছি আমরা, তুমি কি বলবে? নমস্কার, আমি উপাসনা সাউ, অ্যাডভোকেট অ্যাট কলকাতা হাইকোর্ট। আমি এটা বলতে চাইছি কি পরবর্তীকাল থেকে আমরা তো দেখছি, ভোট তো প্রথমবার দিচ্ছি, কিন্তু দেখছি কিভাবে ভোট হয় না হয়, টিভিতে দেখছি। তো পরবর্তীকাল থেকে এবার খুব ফেয়ার ইলেকশন হয়েছে, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, মানে কোথাও লড়াই ঝগড়া এইসবগুলো দেখতে না। আগে কি হতো, কারো হত্যা হয়ে গেছে, কিছু হয়ে গেছে, এইসব হয়নি। তো আমাদের এরিয়া তো 29 এপ্রিলে ভোট আছে, তো আমি আশা করছি এখানেও মানে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তো আমি নিজের মানে কি এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা শেয়ার করব। একদম। আচ্ছা সুবলবাবু, আমি একটা প্রশ্ন আপনাদের সকলের সামনেই রাখবো। এই যে দাদা বলছেন, ভাস্করবাবু বলছেন যে 90%-এর উপর ভোট পড়া মানে একটা পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে, এই নিয়ে আপনার কি মতামত? মানে এটা কি, আমি বলতে চাইছি, আমার প্রশ্ন হচ্ছে একদম স্ট্রেট, এটা কি অ্যান্টি ইনকামবেন্সিকে শো করছে? দেখুন, একটা কথা বলি, বর্তমান সরকার, তৃণমূল সরকার যে অত্যাচার, যে নিপীড়ন, যে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে রাজ্য চালিয়েছে, রাজ্যবাসীরা এই স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক নৈরাজ্যের হাত থেকে মুক্তি খুঁজছে এবং সেই মুক্তি খুঁজতে গিয়ে এই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে 95% ভোট দিয়ে বোঝাতে চাইছে সরকারকে যে তারা সরকার বিরোধী একটা পরিবর্তন চাইছে। সুনামির মতো এই পরিবর্তনটা হবে, বা যা কল্পনাই করা যাবে না। এখন যেমন কল্পনাই করা যাচ্ছে না যে এত % ভোট পড়েছে, তেমনি দেখবেন এই পরিবর্তনটাও এত ব্যাপক হারে পরিবর্তন হবে, সি চেঞ্জ যেটা বলে, যে কল্পনাই করা যাবে না। কেন বলছে এই পরিবর্তনটা চাইছে আর কেন লোক ভোট দিচ্ছে, তার কিন্তু অ্যানালিসিস আছে খুব যথাযথভাবে। কারণটা হচ্ছে এটাই
গভর্নমেন্ট কি করেছে, সবসময় জনগণ বিরোধী একটা সরকার আমি এটা মনে করি। যখন কোনো রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সবসময় সরকার ওই খুনি, আসামি, ধর্ষণকারীদের পক্ষে চলে গেছে। সরকার কখনো চায়নি যে ধর্ষণকারীরা বা অপরাধীরা বা ডাকাতরা শাস্তি পাক। এরকম গভর্নমেন্টের কাছ থেকে, তৃণমূল সরকারের মাথা থেকে কখনো এরকম একটা দিন সিগন্যাল বা মেসেজ অপরাধীদের কাছে যায়নি। মানে আপনি বলছেন যে এই যে 90% উপর ভোট দান, এটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হচ্ছে অবশ্যই। এবং মানুষ করাপশনের বিরুদ্ধে ভোট দিচ্ছে, এটাই বলতে চাইছেন? বিরুদ্ধেই ভোট দিয়েছে। আচ্ছা। মানুষ একটা সুস্থ, গণতান্ত্রিক, সুন্দর একটা সরকার চাইছে এই পরিবর্তনের মধ্য দিয়ে। ওকে, সিদ্ধার্থদা, এই প্রশ্ন আমি আপনার কাছে করবো, এটা কি অ্যান্টি ইনকামবেন্সিকে শো করছে? আমার মনে হয় অ্যাবসলিউটলি নয়। তার কারণ হচ্ছে, আপনাকে তাহলে আমরা খুব সহজেই এই কথাগুলোকে বলে ফেলি আজকের দিনে। ইনকামবেন্সি, প্রথম হচ্ছে অর্ধেক মানুষই জানে না ইনকামবেন্সি কাকে বলে। অ্যান্টি ইনকামবেন্সি কি জিনিস? অ্যান্টি ইনকামবেন্সি হলো যখন কোনো রাজ্য বা কোনো দেশ বা যদি কোনো প্রশাসন দায়িত্ব নেয়, প্রশাসনিক দায়িত্ব নেয়, তখন কিন্তু পার্টি, ধর্ম, জাত এবং প্রশাসন সব কিন্তু আলাদা হয়ে যায়। বলার বক্তব্য হচ্ছে, সাপোজ ধরুন একটা এক্স পার্টি, সেই পার্টি হয়তো কোনো একটা এক্স রিলিজিয়ানকে ফেভার করে, বা সেই পার্টি হয়তো কোনো এক্স সম্প্রদায়ের লোককে ফেভার করে। যখন সেই পার্টি রুলে আসে বা পাওয়ারে আসে, তখন কিন্তু তাকে অ্যাডমিনিস্ট্রেশন রান করতে গেলে, একটা গুড গভর্নেন্স দিতে গেলে, তখন কিন্তু সেই পার্টি যে গভর্নমেন্টে আছে সে কিন্তু কাউকে ফেভারিটিজম করতে পারবে না। একদম, তাকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ হতে হবে। এই নিরপেক্ষ হওয়া মানেই তখন অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হয়ে গেল। তখন প্রত্যেক কটা মানুষের ওপরে আইনের একটা যে মানে অনুশাসন, সেটা কিন্তু চালু হয়ে গেল। একদম। একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ ধরুন এই যে আজকাল এটা মানে পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে অনেকেই জানেন যে হেলমেট না পরলে চালান হয়, সব জায়গাতেই চালানো হয়, এটা মোটর ভেহিকেল অ্যাক্টের আন্ডারে আছে। এবার ধরুন একটা বাইকে করে একটা লোক যাচ্ছে, সেই লোকটা হচ্ছে একটা পটেনশিয়াল ভোটার। এবার তাকে আপনি ভোট দেওয়ার আগে অবধি সে ছিল আপনার লোক, ভোট দেওয়ার পরে আপনি পাওয়ারে এলেন, এখনও আপনারই লোক, কিন্তু আপনি হয়তো তার সঙ্গে বসে চা কফি খান, কিন্তু যখন আপনি গভর্নমেন্টে আছেন, আপনার উচিত তাকে ধরে ফাইন করা। একদম। তার কারণ হচ্ছে এটা আইন। যখন এই যে আইনের শাসন হয় কোনো রাজ্যে, যখন গভর্নেন্স খুব ভালো হয়, তখন ইনকামবেন্সির প্রশ্ন আসে, তখন অ্যান্টি ইনকামবেন্সিরও প্রশ্ন আসে যে আপনি অখুশি, কারণ সরকার খুব স্ট্রং। আমরা অনেক কিছুই করি যেটা হয়তো আইনসম্মত নয়, ছোটোখাটো জিনিস, যেরকম হয়তো কেউ একটা ইয়াং স্টুডেন্ট সে হয়তো বাসে টিকিট দিল না, বা এরকম ছোটোখাটো অনেক কিছু হয় যেটা আইনসঙ্গত নয়, বা হয়তো সিট বেল্ট পরলো না। কিন্তু যখন প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে যায় প্রশাসন, তখন মানুষ এই স্ট্রিক্টনেসের এগেনস্টে চলে যায় একটা লিমিটেড টাইম পিরিয়ডের পরে, যেইটাকে বলা হয় অ্যান্টি ইনকামবেন্সি। তো আপনি যে অ্যান্টি ইনকামবেন্সি বলছেন, পশ্চিমবঙ্গে আপনি ভালো করে দেখুন তো, এখানে ইনকামবেন্সি তখনই আসবে যখন গভর্নেন্সটা প্রপার হবে। পশ্চিমবঙ্গে আজকের দিনে যদি বলেন, আমি প্রথম 5 বছরের কথা বলছি না, প্রথম 5 বছর পশ্চিমবঙ্গ অসাধারণ রান করেছে, প্রচুর মানে উন্নয়ন দেখেছে পশ্চিমবঙ্গ, রাস্তাঘাট হয়েছে, অনেক কিছু, আমরা ত্রিফলা দেখেছি, প্রচুর কিছু দেখেছি। কিন্তু লাস্ট 5 বছরের যদি আপনি ডেটা তুলে দেখেন, আপনি অ্যান্টি ইনকামবেন্সি বলছেন, আপনি ইনকামবেন্সিটা কোথা থেকে আসছে? এখানে তো কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, আপনি ওগুলোও ছেড়ে দিন, কয়লা চুরি, গরু চুরিতে হয়তো সাধারণ লোকের কিছু এফেক্ট পড়বে না। আপনি চলে যাবেন কোনো একটা মানে আউটস্কার্ট অফ সিটি বা ইভেন প্রপার সিটিতে, দেখবেন 1 হাত করে রাস্তায় গর্ত, কোথাও জল আসছে না, কোথাও কল আসছে না, ঠিক আছে, কোথাও বেসিক নিডস, মানুষের বেসিক নেসেসিটি সেটা পাচ্ছে না। কোথাও হয়তো আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, উনি হয়তো কোথাও অনেক কিছু মানে স্কিম অ্যানাউন্স করেছেন, যেরকম স্বাস্থ্যসাথী, যুবসাথী, হ্যানা ত্যানা, অনেক কিছু স্কিম দেখা যাচ্ছে যে সেই স্কিমটার বেনিফিশিয়ারি সেই গ্রামের একটা মহিলা পাচ্ছে না, বা কোনো একটা লোক পাচ্ছে না, বা কোনো একটা লোক পাচ্ছে কারণ সে রুলিং পার্টির সদস্য বলে, বা ওই স্পেসিফিক কোনো পার্টিতে ভোট দেয় বলে। এটা তো গভর্নমেন্ট স্কিম, সবারই জন্য চালু। তো এই যে একটা ল্যাকুনা অফ গভর্নেন্স, কোনো সরকারই কিন্তু চায় না হেরে যেতে, 1 নম্বর।
আর কোনো সরকারই চায় না যে তার রাজত্বটা অরাজকতায় পরিণত হোক। তাহলে এটা যে হচ্ছে, এই যে একটা ল্যাক, এই যে একটা গ্যাপ, এই ল্যাকুনাটা কিন্তু গভর্নেন্স। তো যখন গভর্নেন্স একটা স্টেটের ফেল করে, আর এটা আমি বলছি না, এটা সুপ্রিম কোর্টের কিন্তু অবজারভেশন। আপনি হয়তো কালকে বলবেন যে হ্যাঁ উনি এত গভর্নেন্স নিয়ে কথা বলছেন, পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন, উনি হয়তো মানে অ্যান্টি রুলিং পার্টি। এটা আমি বলছি না, এটা আইন বলছে। মানে এটা আমাদের আমাদের মানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রিসেন্ট রায়ে বলেছে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার একদম কোলাপস করে গেছে। তো সুতরাং এটা ফ্যাক্ট, এটা বাস্তব সত্যি, এটাকে অস্বীকার করার কোনো জায়গাই নেই, এটা অবজারভেশন কোর্টের। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন এরকম একটা স্টেজে থাকে তখন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হয় না, তখন যে ফ্যাক্টরটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোক গভর্নেন্স চায়, সুশাসন চায়। ওকে, সেটা একটা ফ্যাক্টর আমার মনে হয় হবে। একদম ঠিক। মানে আপনি যেটা বলছেন একটু স্যাটায়ার মিশিয়ে বললেন, কথাটা খুব ভালো বললেন যে আপনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বললেন যে এখানে ললেসনেস চলছে, টোটাল অ্যানার্কি চলছে, এবং যার জন্য মানুষ যে এত মানে 90% উপর ভোট দিচ্ছে তারা গুড গভর্নমেন্টসের ফেভারে ভোট দিচ্ছে, যেটা গত 5 বছর ধরে নেই আপনার মতে। না এটা নয়, বা প্রথম 5 বছরে কাজ হয়েছিল, বাট লাস্ট 5 বছরে আপনি বলছেন ভোট যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। দেখুন 90-95% যেটা ভোট হয়েছে সেটা কিন্তু নাম্বার। যত এবার মেটা অ্যানালিসিস যখন হয়, যখন একটা মেটা ডেটা, একটা যখন ডেটা কালেক্ট করে যখন স্যাম্পলিং করা হয় যে কে কত, কার প্রবাবিলিটি, কোন পার্টি কত ভোট পাবে, সেটা যত নাম্বার বাড়বে তত যেমন তার স্যাম্পল রেজাল্ট ভালো হয়, তেমনি যত নাম্বার বাড়বে তার অপশানসও কিন্তু একদম বেড়ে যায়। এবার যখন একটা জায়গাতে 90-95% যখন ভোট হচ্ছে, তখন কিন্তু মানে কোনো রাজনৈতিক দলই কিন্তু কনফিডেন্টলি বলতে পারবে না যে এ জিতবে। উল্টে যেটা হবে, সব রাজনৈতিক দলেরই মনে হবে হয়তো আমিই জিতবো। তো এইটা আলটিমেটলি যতক্ষণ না ফল বেরোচ্ছে হয়তো কেউই বলতে পারবে না। আর একদম শেষের দিকে আসলাম, দাদা আমি যেটা জিজ্ঞেস করবো, আপনিও কি এই ব্যাপারে সহমত যে এটা কি মানে এই যে বিপুল ভোটদান হয়েছে ফর ইন ফেভার অফ গুড গভর্নেন্স, মানে মানুষ কিন্তু এদের ওপর মানে বীতশ্রদ্ধ হয়ে কি ভোটটা দিচ্ছে যাতে এই ললেসনেস বা ক্যাওয়াসটা যায়, একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, তার ফেভারে ভোট দিচ্ছে? অবশ্যই এক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হচ্ছে মানুষের রায়, গণতান্ত্রিক অধিকার মানুষের আছে। সেই গণতান্ত্রিক অধিকার কিসের? নির্বাচন করা। নির্বাচিত দল, নির্বাচিত প্রতিনিধি, তারা এসে সুশাসনের ব্যবস্থা করবে, এটাই তো স্বাভাবিক। এইটা আর আপনি কি মনে করছেন যে এখানে সুশাসন নেই, মানে তার জন্যই এরকম ভোটদান, মানুষ চাইছে সুশাসন? যে কোনো ক্ষেত্রেই দেখবেন যখনই যে কোনো মানে নির্বাচন আসে, তখন নির্বাচন আসার মানে নির্বাচনের প্রাক্কালে মানুষ স্থির করে নেয় কোন দলকে তারা ভোট দেবে বা কোন দলকে তারা আনবে। প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকবে, সে তো স্বাভাবিক, কিন্তু চূড়ান্ত মতামত স্থিরীকৃত হয় মানুষের সমষ্টিগত মতের মাধ্যমে। তাই এই সমষ্টিগত মত কীভাবে স্থির হয়? সেটা হচ্ছে যদি দেখা যায় যে দীর্ঘকাল ধরে কোনো একটি দল ক্রমান্বয়ে দেখা যাচ্ছে তারা অপশাসন চালিয়ে যাচ্ছে, বা তারা মানুষের বিপক্ষে রায় দিয়ে যাচ্ছে, মানুষের বিপক্ষে সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাহলে মানুষের কিন্তু কি হয়, তাদের প্রতি একটা বীতশ্রদ্ধ মনোভাব তৈরি হয়ে যায়। সেই বীতশ্রদ্ধ মনোভাব যেটা তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে তারা চায় যেটা, যে তাদের সর্বোচ্চ রায় তাদের বিপক্ষে দেওয়ার জন্য, সেই মাধ্যমে তাদেরকে অমনোনীত করার জন্য। এই অমনোনীতকরণের কারণবশতই এই এত সংখ্যক মানুষের ভোটদান, এইটা বলেই মনে হয়। এবং এক্ষেত্রে এর যে মানে প্রভাব, সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। এবারে যে মানে রাজনীতির পরিপ্রেক্ষিতে যদি দেখেন, বিগত এতগুলো বছরের মধ্যে, স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে এবং এতগুলো বছরের মধ্যে কোনো দিন কিন্তু ইতিহাসে এই ধরনের ভোট পর্ব আমরা দেখিনি, যেটা এবারে দেখছি। এই ধরনের ভোট পর্ব, এবং শুধু তাই নয়, সুনিয়ন্ত্রিতভাবে সমস্ত ভোট পর্বটা, মানে প্রাথমিকভাবে যেটা প্রথম পর্যায়ের ভোট তো মিটে গেছে, খুব সুনিয়ন্ত্রিতভাবে মিটেছে। এবং এক্ষেত্রে দেখা গেছে যেটা, সেটা হচ্ছে যে কোনো মানে রক্তক্ষয়ী কোনো সংগ্রাম হয়নি, বা অনেক সমস্যাকে আমরা এইটাই সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে কোনো রক্তক্ষয় হয়নি, এবং সেরকমভাবে ভায়োলেন্স কিন্তু দেখা যায় দু একটা বিক্ষিপ্ত ঘটনা বাদে। একদম কমিশন, এটা একটা পজিটিভ সাইন গণতন্ত্রের জন্য। এখানে মানে আমাদের নির্বাচন কমিশন, এখানে তাদের যে মানে তাদের যে রোল, সেটা এত সুন্দরভাবে তারা প্লে করতে পেরেছে। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের
যে ভূমিকা, সেই ভূমিকার মানে যে ক্ষেত্রে রাজ্য সরকারি যে দলের মধ্যে অনেক তো বেনজল থাকে, যাদেরকে আমরা মনে করি গুনস, এরা অতিরিক্ত ভাবে আর কি ওই মানে ভোটের মধ্যে অশান্তি তৈরি করে, প্রত্যেকবারই করে, চিরকালই করে। তাদেরকে আটকানো গেছে, কমিশন সেটা করতে পেরেছে এবং সুনিয়ন্ত্রিতভাবে ভোট পর্বটা মিটেছে, এটাই বড় জিনিস। এই কমিশনের প্রশ্নই আসবে, একদম শেষ প্রশ্ন। নির্বাচন কমিশনের ভূমিকায় কি আমাদের এখানে যারা প্যানেলিস্ট আছেন সবাই কি খুশি? আপনারা কি খুশি? নির্বাচন কমিশনের ভূমিকা খুব শতার্থক এবং ভালো ভূমিকা নিয়েছে প্রথম থেকে। এই নির্বাচন কমিশনের কাজ হলো সুষ্ঠু নির্বাচন করার জন্য তার যা যা দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা দরকার। আমার মনে হয় নির্বাচন কমিশন খুব ভালো পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপটা জোরে জনগণ মুক্ত এবং নির্ভয়ে ভোটদান করতে পারছে। আমি এখানে দুটো ইন্টারেস্টিং জিনিস বলবো। আমি এখানে নির্বাচন কমিশনকে 10-এ হয়তো 8 বা 9 দেব। তার কারণ হচ্ছে দুটো। প্রথম কারণ হচ্ছে, মানে 10-এ 10 দেবেন না? না, একদমই না। তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে নির্বাচন কমিশন প্রমাণ করে দিল যে যদি সদিচ্ছা থাকে তাহলে একটিও রক্তপাত ঘটবে না। আচ্ছা, তার মানে এটা সম্ভব, যেটা আমি বরাবরই সব জায়গায় বলে আসি। যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি মনে করে যে আমি এইখানে প্রপার সুশাসন লাগু করব, তার মানে সেটা লাগু করতে পারে, সেটা প্রমাণ হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, যদি তাই হয় তাহলে বিক্ষিপ্ত যে ঘটনাগুলি ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটাই বা কেন ঘটবে? না কেন ঘটবে? কারণ হচ্ছে এবার মানুষ, আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে, আমি বহু বছর বিদেশে ছিলাম। তো বিদেশে যখন ছিলাম তখন ওখানে না গাড়ির খুব চালান হয়, খুব স্ট্রিক্ট। মানে ওখানে পুলিশ, রাস্তা যারা পুলিশ থাকে, ওরা যদি কোনো গাড়ি স্পিড করছে, ওভার স্পিড করছে বা যাই কিছু করছে, গাড়িকে দাঁড় করিয়ে চালান করে বা লাইসেন্স টাইসেন্স চেক করে। মজার ব্যাপার হচ্ছে ওরা কিন্তু কোনো মানুষকে রেয়াত করে না। ভিআইপি বলে তাহলে দেখবো না, ছেড়ে দিলাম, যেটা আমাদের এখানে ভিআইপি কালচার আছে, বিদেশে কিন্তু এরকম ভিআইপি কালচার নেই। বলার বক্তব্য হচ্ছে যে এখানেও কিন্তু সেরকম সব কিছুই করতে পারে। তার মানে যদি চায়, যদি ইচ্ছা থাকে, যদি সদিচ্ছা থাকে, তাহলে সবই সম্ভব। 1%ও কেন হবে? এইবারে আমি বিদেশে যেটা দেখেছি, যেটাতে আমি বলছিলাম, থেমে গেলাম, সেটা হচ্ছে আমি নিজে ফেস করেছি। কোনো একটা পুলিশ যে আমার ড্রাইভিং লাইসেন্স চেক করবে, ফার্স্ট এসে আমাকে বললো, স্যার আমি লাইসেন্সটাকে দেখতে পারি? সে এসে বলল। তো আমার কাছে মনে হলো যে এটাই নর্মাল, এটাই হচ্ছে একটা ভদ্র সমাজের, এটাই নর্মাল। আমাদের এখানে দেখবেন একটা সিভিক ভলেন্টিয়ার গিয়ে আপনাকে বললো, ও দাদা ডাকছে, আপনি যান। তো আপনি ইউজ টু। এবার একটা ট্রাক ড্রাইভারকে যদি দাঁড় করায় সেই সিভিক ভলেন্টিয়ার, সে হয়তো গালাগালিও দিতে পারে, যে বলে এই নিচে নাম, তুই তো গাড়িও করতে পারে। এইবার কালকে যদি সেই সিভিক ভলেন্টিয়ার এসে এই ট্রাক ড্রাইভারকে যদি বলে যে স্যার আপনার লাইসেন্সটা একটু দেখাবেন, তখন ট্রাক ড্রাইভার বলে, বাহ কি ভালো পুলিশ, কি ভালো প্রশাসন। কিন্তু এইটাই তো নর্মাল। আজকে হয়তো 30, 40, 50 বছর পরে আমাদের ভোটের আবহে কোনো রক্তক্ষরণ করলো না, মানুষ হই হই করে বলছে যে বাকি ভালো কাজ করেছে। কিন্তু এটাই তো নর্মাল, মানে গণতন্ত্রের উৎসব, এটাই তো নর্মাল। এখানে তো কোনো অস্বাভাবিকতার ব্যাপার নেই। বুঝতে পেরেছি। দাদা, আমি এটাই আপনাকে শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনকে কত নম্বর দেবেন? আমি নির্বাচন কমিশনকে এই মুহূর্তে 10-এ 10ই দেবো। তার কারণটা হচ্ছে তারা যথেষ্ট ভালো কাজ করেছে এবং যদি এটা আরও ভালো হবে যদি কিনা এই সেকেন্ড ফেজটা কমপ্লিট হয়ে যায় এবং এক্ষেত্রেও যদি কোনো রকম সমস্যা না হয়, তাহলে 10-এ 10 একেবারেই তাদের প্রাপ্য। উপাসনা, কেমন পারফরমেন্স ছিল নির্বাচন কমিশনের? পরবর্তীকাল থেকে ভালোই ছিল, কিন্তু আগের থেকে ভালো ছিল, আগের থেকে ভালো ছিল, আর এক্সপেক্ট করা যায় কি আর আরো ভালো বেটার হবে। যেতে হয়। ওকে, শুনছিলেন দ্বিমত তো থাকবেই, কেউ 10-এ 8 দিচ্ছে, কেউ 10-এ 9 দিচ্ছে, আবার কেউ 10-এ 10 দিচ্ছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ফর এগেন্স্ট থাকে, বিভিন্ন মতবাদ, বিভিন্ন মত পার্থক্য হয় এবং মতামত উঠে আসে।
প্রথম ফেজ তো নির্বিঘ্নে গেল, বিক্ষিপ্ত অশান্তি অবশ্যই হয়েছে, তবে আগের তুলনায় কম এমনটাই মনে করছেন আমাদের প্যানেলিস্টরা। চলে আসছে 29শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় ফেজের নির্বাচন কমিশন যেন মানে আরও ভালো পারফরমেন্স করে, সেটাই কিন্তু আমাদের প্যানেলিস্টরা আজকে বলছেন। এবং তারা বলছেন নির্বাচন কমিশন চাইলে কিন্তু আরও ভালো ভোট, রক্তপাতহীন ভোট উপহার দেবেন। দেখছিলেন জেসি নিউজ প্লাসের চলতি হাওয়া নির্বাচনের স্পেশাল পর্ব। ফিরে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, এবং আমাদের প্যানেলিস্টদের ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের পর্ব। নমস্কার।